গুড মর্নিং অল ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে যেটা পড়াবো এই অধ্যায়ের সেটা হলো অনুনাদি বাইস্তম্ভ দ্বারা বায়ুতে শব্দের বেগ। অনুনাদি বাইস্তম্ভ দ্বারা বায়ুতে শব্দের বেগ, ঠিক আছে, নির্ণয়। দেখো, একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে একটা পি একটা নল আর একটা টি একটা চেম্বার, মানে এটা একটা জলেরই চেম্বার, ঠিক আছে। আর আর একটা পাইপ, দুটো পি এবং টিকে ক্ল্যাম্পের সঙ্গে যুক্ত করা আছে। আর একটা এফ একটা কি সুরশলাকা রাখা আছে। তাহলে এই জিনিসগুলো এখানে দেখো লেখা আছে যে একটা সুষম ব্যাসযুক্ত কাঁচ নল পি, তার একটা তার উপরে মুখটা খোলা, আর খোলা মুখের কিছুটা নিচে জল আছে, তার মানে সেটা একটা এক মুখ খোলা নলের মতো আচরণ করবে, অর্থাৎ বদ্ধ নল হিসাবে কাজ করবে। আর একটা রবারের নলের যুক্ত করা আছে, সেটা আগে দেখে দিলাম। আর টি একটা কি তোমাদের, টি একটা এখানে পাত্র নেওয়া হয়েছে বদ্ধ নল, যেখানে যেখানে জল আছে, এবং এই টি এর মাধ্যমে কিন্তু ইচ্ছামতো জলকে পিয়ে প্রবেশ করানো যায়, বা উঠানো বাড়ানো যায়, কমানো বাড়ানো যায়, ঠিক আছে। আর পিয়ের গায়ে কিন্তু স্কেল রাখা আছে, কতটা পর্যন্ত জল উঠেছে সেটা কিন্তু বাইস্তম্ভের, অর্থাৎ দৈর্ঘ্য কতটা, যে আমরা এল এর কথা বলি যে এল এত মিটার, এত 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 দৈর্ঘ্যর বা এত দৈর্ঘ্যের যে আমার বাইস্তম্ভটা বা নলটা, সে জল যতটা পর্যন্ত জল থাকবে আমার, বা বায়ুস্তম্ভ থাকবে, জলের মধ্যে কিন্তু বায়ু থাকবে, ঠিক আছে, সেই বায়ুস্তম্ভের কথা বলা হচ্ছে। এখানে জল নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু জলের মধ্যে যে বায়ু থাকে সেটার কিন্তু সেই বায়ুস্তম্ভের কথা বলা হচ্ছে, হ্যাঁ। তাহলে জল যতটা থাকবে বায়ুস্তম্ভের অবস্থানও ততটাই হয়, ঠিক আছে। তাহলে সেটা কিন্তু এল, তাই সেটা স্কেল রাখা হয়েছে এই কারণে যে সেই মাপটা নেওয়া যাবে, হ্যাঁ। এবার একটা এন কম্পাঙ্ক বিশিষ্ট, যেটা কিন্তু জানা, ঠিক আছে, এনটা কিন্তু একটা নির্দিষ্ট, সেটা আমরা জানি। এইরকম একটা সুরশলাকাকে কম্পিত করা হবে পি মুখের কাছে, এবং তার ফলে কি হবে, একটা পরবশ কম্পনের সৃষ্টি হবে, হ্যাঁ। তারপরে কি হবে, আর ভেতরে যে বায়ুস্তম্ভের দৈর্ঘ্য শূন্য থেকে বাড়তে থাকে, এমন একটি সময় আসে যখন বায়ুস্তম্ভ সুরশলাকা সমসুর হয়। সুরশলাকা যে কম্পনটা, আর এই বায়ুস্তম্ভের যে কম্পন, পরবশ কম্পনের যে একটা আবার কম্পন তৈরি হবে পরবেশ কম্পনের ফলে, সেটা একটা সময় কিন্তু তার যে দুটোর কম্পন সেগুলো কিন্তু সমান হতে থাকবে, অর্থাৎ সমসুর দেখা দেবে, ঠিক আছে। আর এই অবস্থায় কি হবে, যে পরবশ কম্পন থেকে অনুনাদের সৃষ্টি হয়, এবং শব্দ কিন্তু বেশ জোরে শোনা যাবে তখন, ঠিক আছে। এক্ষেত্রে অনুনাদি বায়ুস্তম্ভের দৈর্ঘ্য যদি L1 ধরা হয়, তাহলে এবং প্রান্তিক ত্রুটিকে যদি তুমি অগ্রাহ্য করো, তাহলে L1 সমান হবে λ/4, বা ল্যামডা সমান 4L1, ঠিক আছে। সুতরাং এন সমান হবে ভি বাই ল্যামডা, আমরা জানি কম্পাঙ্ক, তাহলে ভি বাই 4L1, তাহলে ভি সমান 4N ইন্টু L1। L1টা আমি তো স্কেল থেকে মেপে নিব, আর এনটা তো আমার জানা, তাহলে এখান থেকে আমরা ভিটা বের করে ফেলবো, ঠিক আছে। ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্য, যে যে কম্পাঙ্ক নিশ্চিত হতে 4 সুশলাকার, আর L1 হলো যে মাপটা আমি পাচ্ছি, ঠিক আছে, তাহলে আমরা বেগ কিন্তু নির্ণয় করতে পারি। এবার যদি এটা কখন পারি, এই ভি ইকাল টু 4N ইন্টু L1, 1 নম্বর সমীকরণটা থেকে, যখন প্রান্তিক ত্রুটিটাকে আমরা অগ্রাহ্য করবো, যদি প্রান্তিক ত্রুটিটাকে আমরা ধরি, তাহলে অবভিয়াসলি সিটাকে যোগ করবো, যেটুকু বাইরে, যে বা আমরা আগের দিন প্রান্তিক ত্রুটি সম্পর্কে জানলাম, যে একটা এক্সেস একটা স্তম্ভ বাইরের একটা তরঙ্গ চলে যায়, সেখানে একটা শব্দটা কম্পনটা, মানে বায়ুস্তম্ভের যে কম্পনটা, সেটা একটু বায়ুস্তম্ভ থেকে একটু উপরের দিকে করে, মানে উপরের দিকে দেখা যায়, ঠিক আছে। তার জন্য কি হয়, এই সিটাকে আমরা, সে কার্যকরী দৈর্ঘ্য হিসাবে সিটাকে আমরা এখানে গ্রাহ্য করি, হ্যাঁ, ধরে নিই এখানে। তাহলে এখানে যদি সিটা যোগ হয়, তাহলে স্বাভাবিকভাবে যেটা হয় যে L1 প্লাস সি, ঠিক আছে, L2 ক্ষেত্রেও তাই, ঠিক আছে। তাহলে তাহলে যোগ করে কি ডিফারেন্সটা যেটা পাবো λ/2, তাহলে ল্যামডা ইকুয়াল টু 2 × L2 মাইনাস L1, তাহলে ভি সমান এক্ষেত্রে হবে এন ইন্টু 2 × L2 মাইনাস L1, ঠিক আছে। এটাই হবে পরবর্তী ক্ষেত্রে, মানে ত্রুটিকে গ্রাহ্য করে, ত্রুটিকে কার্য করে শব্দের যে বেগ উৎপন্ন হবে সেই বেগটা। আচ্ছা, প্রান্তিক ত্রুটি নির্ণয়। এবার যদি প্রান্তিক ত্রুটিটা আমরা নির্ণয় করতে চাই, তাহলে কি করব, এই সমীকরণগুলোকে নিয়ে একটু কাটছাট করলেই আমরা পেয়ে যাব সি সমান হাফ ইন্টু L2 মাইনাস 3L1, ঠিক আছে। আর ব্যাসার্ধর ক্ষেত্রে আমরা তো এর আগে দেখেছিলাম, যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রে যখন আমরা প্রান্তিক ত্রুটিকে বিবেচনা করব, তখন সেটা হবে 0.58 বা 0.6 অ্যাপ্রক্সিমেটলি ধরে নেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা অঙ্ক আছে দেখতে পাচ্ছ, যে একটা নির্দিষ্ট একটা হার্জ দিয়ে দেওয়া হয়েছে, একটা কম্পাঙ্ক দেওয়া হয়েছে সুরশলাকার, এবং একমুখ বদ্ধ নলের ক্ষেত্রে দেওয়া হয়েছে যে দুটো দৈর্ঘ্য দেওয়া হয়েছে। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কম্পাঙ্ক দেওয়া হয়েছে এবং দুটো দৈর্ঘ্য দেওয়া হয়ে যাচ্ছে, তাহলে কি বের করতে হবে,
প্রথম এবং দ্বিতীয় অনুনাদ সৃষ্টি করছে, আবার সেটাও বলা হচ্ছে। তাহলে এবার কী হবে, বায়ুতে শব্দের গতিবেগ এবং প্রান্তিক ত্রুটি নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে শব্দের বেগ কোনটা হবে? যখন এরকম দুটো দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, তার মানে বোঝা যাবে যে L2 মাইনাস L1 যে একটা ব্যাপার আছে, মানে আমরা এর আগে যে দেখলাম যে সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে সেটা কিন্তু আমাদেরকে ভেবে নিতে হবে। তাহলে সেটাকে বসালেই আমরা পেয়ে যাচ্ছি 34,560 সেমি পার সেকেন্ড। আর প্রান্তিক ত্রুটি যেটা আমরা এখানে বের করে রাখলাম, এটা এই ফর্মুলায় ফেলে দিলে আমরা প্রান্তিক ত্রুটি সি এর মান পেয়ে যাব। ঠিক আছে, চলো নেক্সট কী আছে দেখি। আচ্ছা, এই অঙ্কগুলো তো একদম সোজা অঙ্ক, ওই সেই ফর্মুলা থেকেই হলো। তাহলে এই অঙ্কগুলো সব তোমরা দেখে দেখে করবে। ঠিক আছে, যদি না বুঝতে পারো আমি তো আছি। এবার আমরা যেটা দেখব, চলে আসছি স্বরকম্প বা বিটস। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আর ওই শব্দের বেগ নির্ণয় করা ওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো স্বরকম্প যেটা, সেটা কি, যে আর একটা জিনিস তোমাদেরকে বলি, যে তোমাদের 11-এর এই ক্লাসে সিলেবাসটা একটু ছেটেছে। হ্যাঁ, কিছু কিছু চ্যাপ্টারে টপিক ছেটেছে, চ্যাপ্টার ছাটেনি, কিছু কিছু টপিক কিন্তু কমিয়ে দিয়েছে। তো সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, সেই স্যারের কাছে, তোমাদের স্যারের কাছে জিজ্ঞেস করবে। ঠিক আছে, জানিয়ে দেবে। হ্যাঁ, তো এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হলো স্বরকম্প বা বিটস। দেখো স্বরকম্প কি, প্রথমে যেটা বলবো যে স্বরকম্প আসলে কোনো একটা শব্দের কোথাও প্রাবল্য বাড়া এবং কমা, মানে কোথাও জোরে শব্দ শোনা যাচ্ছে এবং আস্তে শব্দ শোনা যাচ্ছে, এইরকম যদি কোথাও ডিফারেন্স দেখতে পাও, তাহলে সেখানে স্বরকম্প সৃষ্টি হয়েছে বলে আমরা বুঝে নেব। ঠিক আছে, কিন্তু আসলে আসলে এটা উৎপন্ন হয় কিভাবে, আসলে জিনিসটা কি, সেটা আজকে আমরা জানবো। দেখো প্রায় সমান, একদম সমান বিস্তার, কিন্তু প্রাবল্য যেটা, সেটা সমান হতে হবে বা প্রায় সমান, একটু কম বেশি হতে পারে, এবং যাদের কম্পাঙ্ক সামান্য আলাদা, কিন্তু এদের বিস্তার কিন্তু একই হতে হবে। এখানে বিস্তারের কথা তোমাদের কোথাও লেখা নেই, কিন্তু আমি যেটা জানি, যেটা আমি তোমাদেরকে বলছি, এটা মনে রাখবে যে প্রায় একই রকম বিস্তার হতে হবে, কিন্তু কম্পাঙ্কটা যদি একটু সামান্য হেরফের হয়, মানে সামান্য আলাদা হয়, তবে সেই রকম দুটো কম্পনের তরঙ্গের উপরিপাতের ফলে একটা সময় কী হয়, প্রাবল্যের একটা যে লব্ধি প্রাবল্য সৃষ্টি হয়, সেখানে দেখা যায় যে তার যে লব্ধি কম্পনটা তরঙ্গটা যে লব্ধি তরঙ্গটা সৃষ্টি হয় বা কম্পনটা সৃষ্টি হয়, সেখানে দেখা যায় যে তার প্রাবল্য পর্যায়ক্রমে বাড়ে এবং কমে, মানে বড়, মানে যে তীব্রতা, যে প্রাবল্য বা তীব্রতা যেটা বাড়বে, মানে জোরে শব্দ শোনা যাবে শব্দের, আবার কোথাও আবার আস্তে শব্দ শোনা যাবে, মানে একটা পর্যায়ক্রমিকভাবে হবে, প্রথমে জোরে আবার আস্তে, তারপর জোরে আবার আস্তে, এইরকম ঘটনাকে আমরা বলবো স্বরকম্প। ঠিক আছে, তাহলে একটা যদি পরীক্ষা করে দেখি আমরা, যে দুটি সমান কম্পাঙ্কযুক্ত সুরশলাকা নেওয়া হলো এবং একটা ফাঁপা বাক্সের উপর যদি আমরা রেখে দিলাম, তো যদি একটা কম্পিত করা হলো দুটোকে একযোগে, কিন্তু দেখা যাবে, তাহলে কি দেখা যাবে, যে কিছুই তেমন হচ্ছে না। ঠিক আছে, কিছুই তেমন হচ্ছে না, কিন্তু যখন একটার গায়ে সামান্য মোম লাগিয়ে তারপরে দুটোকে একসঙ্গে কম্পিত করা হয়, তখন দেখা যাবে যে এই প্রাবল্যর একটা ডিফারেন্স আমরা বুঝতে পারছি, যে একটা জোরে হচ্ছে, একটা আস্তে হচ্ছে, একটা জোরে হচ্ছে, আস্তে হচ্ছে। হ্যাঁ, মানে তার লব্ধিটা, রেজাল্টেন্টটা, ঠিক আছে, একবার জোরে হচ্ছে, একবার আস্তে হচ্ছে, এই ঘটনাকে আমরা বলছি স্বরকম্প। ঠিক আছে, তাহলে আমাদের কী কী জিনিসগুলো মনে রাখতে হবে, যে প্রাবল্যর হ্রাস বৃদ্ধি ঘটবে, এটা কিভাবে ঘটবে, পর্যায়ক্রমিক ঘটবে। আর কি কি নিতে হবে, দুটো কম্পাঙ্কের প্রায় সামান্য মানে ডিফারেন্স কম্পাঙ্কের সামান্য আলাদা কম্পাঙ্কের, বা সমান সমান হলে হবে না, প্রায় আলাদা, একটু সামান্য, একদম সামান্য ডিফারেন্সের দুটো কম্পন নিতে হবে, যাদের বিস্তার কিন্তু সমান হবে। ঠিক আছে, এই রকম দুটো কম্পাঙ্কের যদি কম্পনের তরঙ্গ নেওয়া হয়, তাহলে কী হবে, তার উপরিপাতের ফলে কিন্তু স্বরকম্প সৃষ্টি হবে। আমরা স্বরকম্পের বৈশিষ্ট্যগুলো দেখব, যে একই বিস্তার ও সামান্য পৃথক কম্পাঙ্ক যদি দুটি চলতরঙ্গ নেওয়া হলো, তাহলে দেখো বিস্তার কিন্তু সেমই হবে, কিন্তু সামান্য পৃথক, এর ফলে উপরিপাতের ফলে যে তার ফলে কী হবে, যে বিস্তারের সঙ্গে সঙ্গে যে লব্ধি তরঙ্গটা সৃষ্টি হবে, তার যে বিস্তারের সঙ্গে সঙ্গে বাড়বে বা কমবে, এইভাবে স্বরকম্পের উদ্ভব হয়। ঠিক আছে, আমরা বৈশিষ্ট্যগুলো দেখছি, এই বৈশিষ্ট্যগুলো অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরেকটা জিনিস দেখি আমরা, যে প্রাবল্যর শুধু বিস্তারের হ্রাস বৃদ্ধির সঙ্গে নয়, প্রাবল্যরও হ্রাস বৃদ্ধি এক্ষেত্রে ঘটে। ঠিক আছে, আলোর ক্ষেত্রে কিন্তু এরকম উজ্জ্বলতার হ্রাস বৃদ্ধি হয়। ঠিক আছে, মোটামুটি দেখা যায়, কিন্তু স্বরকম্পের অস্তিত্ব কিন্তু আলোর ক্ষেত্রে হয় না, কিন্তু আলোক তরঙ্গের ক্ষেত্রে উজ্জ্বলতার হ্রাস বৃদ্ধি ঘটে, সেটাকে আমরা অন্য কিছু নাম দেবো। হ্যাঁ, ব্যতিচার বা ইন্টারফারেন্স, ওটা পরে পড়বো আমরা ক্লাস 12-এ গিয়ে। ঠিক আছে, লব্ধি তরঙ্গের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখি আমরা, যে লব্ধি তরঙ্গের প্রাবল্যর একটা যে সংখ্যাটা, লব্ধি মানে যদি এই স্বরকম্পের সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হয়, তখন কী করবো আমরা, যে লব্ধি তরঙ্গটা পাবো, যেটা বাড়বে বা কমবে, এবং যে তরঙ্গ দুটো পাবো তার যে পার্থক্য, কম্পাঙ্কের পার্থক্য থেকে আমরা স্বরকম্পের সংখ্যা নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা,
এক্ষেত্রে একটা জিনিস আছে দেখো, যে একই ধরনের দুটি শব্দ যদি একে 10 সেকেন্ড অপেক্ষা কম সময়ের ব্যবধানে আমাদের কানে এসে পৌঁছে, তাহলে কিন্তু শ্রুতি নিবদ্ধের জন্য আমরা শব্দ দুটিকে আলাদাভাবে শুনতে পাই না। তাই স্বরকম্পের কম্পাঙ্ক যদি 10 হার্জের বেশি হয়, তাহলে স্বরকম্প কিন্তু শোনা যায় না। ঠিক আছে, তার মানে 10 হার্জের বেশি হলে হবে না। তাহলে যে দুটো কম্পাঙ্কের আমরা তরঙ্গ নিব, যে সুরশলাকা দুটো নিব, যাদের কম্পাঙ্ক সাধারণত কেমন হতে হবে, 10-এর, তাদের পার্থক্যটা 10-এর নিচে হতে হবে। একটা 200 না, একটা 205 না, তাদের পার্থক্য কত হচ্ছে 5, তাহলে ক্ষেত্রে হবে। ঠিক আছে। আচ্ছা, আলোর ক্ষেত্রে স্বরকম্পের কোনো অস্তিত্ব নেই, হ্যাঁ, আমি আগে যেটা বললাম। এবার দেখো যে একই বিস্তার ও সামান্য আলাদা সংজ্ঞাটা কিন্তু কি, যেটা আমি আগেই বললাম সেটাই কিন্তু সংজ্ঞা। ঠিক আছে, যে বিস্তার একই হতে হবে কিন্তু সামান্য আলাদা কম্পাঙ্কযুক্ত শব্দ তরঙ্গের উপরিপাতের ফলে শব্দের প্রাবল্যর পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিকে স্বরকম্প বলা হয়। ঠিক আছে, আমাদের এবার যেটা আমরা আলোচনা করব, লিখচিত্রের সাহায্যে স্বরকম্পের প্রকাশ। জিনিসটা কিন্তু আমাদেরকে একটু মানে একটু ইমাজিনেশন করতে হবে। এটা কিন্তু ছবি দেখেই সব কিছু বোঝা একটু মুশকিল। ঠিক আছে, দেখো যে এখন এই ক্ষেত্রে আমরা ছবিটাকে দেখি। এই যে ছবি দুটো দেখছো, ঠিক আছে, আগে এই ছবি দুটোকে একবার দেখে নাও। এই ছবি দুটো থেকে আমি ব্যাখ্যাটা দিচ্ছি, বোঝাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, যে এ এবং বি দুটো তরঙ্গ নেওয়া হলো এবং Y1 Y2 তাদের বিস্তার। এবার একটা জিনিস তুমি নর্মালে দেখো তোমরা, যে এই পর্যন্ত এই যে সময়টা টিটা এইদিকে নেওয়া হয়েছে আর স্মরণটা এইদিকে নেওয়া হয়েছে। এখানে দেখো 1 সেকেন্ডে আমরা 1 সেকেন্ড পর্যন্ত টিটা এখানে 1, এখানে 1 সেকেন্ড, শেষ এখানে 1 সেকেন্ড পর্যন্ত আমরা ক্যালকুলেশন করছি। ঠিক আছে, আমরা এখানে 1 সেকেন্ডের ক্যালকুলেশন চলছে আমাদের। কিসের? 1 সেকেন্ডে কি কটা স্বরকম্প উৎপন্ন হবে বা তরঙ্গগুলোর কেমন কি ঘটবে। একটা জিনিস নর্মালি দেখো, যেখানে ইন্টারসেক্ট করছে সেখানে উপরিপাত ঘটছে, আর যেখানে ইন্টারসেক্ট করছে না একটাই মাত্র লব্ধি দেখা যাচ্ছে। মানে একটা মানে কি, এখানে এখানে একটা আরেকটা দেখা যাচ্ছে না, তার মানে কি বলো তো, এখানে দুটোই কিন্তু পুরোপুরি ইন্টারসেক্ট করেছে। যখন পুরোপুরি দুটো কম্পন একসঙ্গে লব্ধি হিসাবে যোগ হয়ে যাবে N1+N2 বা V1+V2, তাহলে তার বেগ স্বাভাবিকভাবে বেড়ে যাবে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু কী হবে, বেগ তো নয়, এখানে কম্পাঙ্কের প্রাবল্য আছে। ঠিক আছে, তাহলে অর্থাৎ তার তীব্রতা বেড়ে গেল, অর্থাৎ তার এখানে যে শব্দ তার প্রাবল্য বেড়ে গেল, অর্থাৎ এখানে শব্দ বেশি জোরে শোনা যাবে। আবার একটা জায়গাতে দেখো দুটোকে আলাদা আলাদাভাবে দেখা যাচ্ছে, এই জায়গাটায় দেখো 3-4 সেকেন্ডে দেখা যাচ্ছে, দেখো এটাকে আলাদা, তারপরেরটা আলাদা, মানে এই দুটো এ এবং বি তরঙ্গ দুটো আলাদা আলাদা ইন্টারসেক্ট করছে। আবার 4 সেকেন্ডও দেখতে পাচ্ছ যে এখানে আলাদা আলাদাভাবে অবস্থান করছে, কিন্তু সব কিছু কিছু জায়গাতে ইন্টারসেক্ট করছে, মানে কি শব্দ সেই জায়গাটায় একটু জোরে শোনা যাবে। কিন্তু যেখানে একসঙ্গে দুটো ইন্টারসেক্ট করে গেল, সেখানে শব্দর প্রাবল্য হবে সর্বাধিক, মানে এখানে কিন্তু তীব্রতা বাড়বে। মানে স্বরকম্প উৎপন্ন হওয়ার যে বেসিক যে কনসেপ্টটা, সেটা কি একটা জায়গাতে বেশি উৎপন্ন হবে শব্দ, একটা জায়গাতে কম উৎপন্ন হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে যে ছবিটা বুঝিয়ে দিলাম তার লব্ধিটা দেখা যাচ্ছে বি নম্বর এতে বলা হচ্ছে, দেখো লব্ধিটাই, যে 4 সেকেন্ডে আলাদা আলাদা দেখা যাচ্ছে, মানে এখানে আলাদা আলাদাভাবে ছুটছে, তার মানে এখানে শব্দ তেমন শোনা যাবে না। তারপরে আবার কী হবে, ইন্টারসেক্ট করতে শুরু করছে, মানে মানে একটা ঘাড়ে আরেকটা পড়তে শুরু করছে, মানে সামেশান হিসাবে যোগ হয়ে যাবে প্রাবল্য, মানে যোগ হতে হতে যাচ্ছে, একটা সময় কী হবে, T=হাফ সেকেন্ডে হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম, আবার 3-4 সেকেন্ড হয়ে যাচ্ছে মিনিমাম, অর্থাৎ দুটো স্বরকম্পের ব্যাপার 1 সেকেন্ডে ঘটছে। এই ব্যাপারটাই কিন্তু আমাদের পুরোপুরি এই টপিকটায় আলোচনা করা আছে, যেটা আমি তোমাদেরকে ছবি থেকে বলে দিলাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। তোমাদেরকে সামনের দিন স্বরকম্পের গাণিতিক বিশ্লেষণটা পড়াবো। ঠিক আছে, সবাই ভালোভাবে বোঝার চেষ্টা করবে এই বৈশিষ্ট্যগুলো, আর এই ছবিটা দেখে আরেকবার। ঠিক আছে, একবার ছবিটা দেখে একবার আমি যেমন বললাম সেইভাবে একবার ছবিটাকে দিকে অবজার্ভ করবে, ভালোভাবে পর্যবেক্ষণ করার পর তোমরা যখন পড়তে যাবে তখন দেখবে ইজিলি বুঝতে পারছো, কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালোভাবে থাকো আর মন দিয়ে পড়াশোনা করো। আজকে এই পর্যন্তই থাকলো। ওকে।